বাবা মা সন্তানকে শিক্ষিত করেছে কিন্তু মানুষ করতে পারেনি। সম্প্রতি যে সজীব সন্তান এবং বুয়েট টিচারের সন্তানের মার মানে অবহেলায় মৃত্যু, এই কারণেই কিন্তু এই বিষয়টা তুলে এসেছে এবং অনেক সন্তানেরাই টক্সিক প্যারেন্টিংকে এর কারণ বলে মানে ধারণা করেছে এবং তারা বলছে যে বাবা মারা যেভাবে সন্তানকে লালন পালন করে তাদের টক্সিক প্যারেন্টিংয়ের কারণে অনেক সময়ই বৃদ্ধ বয়সে সন্তানরা মা বাবার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। বিষয়টা কিন্তু অনেক অংশেই সঠিক। বিশেষ করে চাকরিজীবী যদি হয় মা বাবা, তাদের ক্ষেত্রে তো এই বিষয়টা আরও বেশি। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে খুব বেশি ক্যারিয়ার সচেতন বাবা মার ক্ষেত্রেও কিন্তু সন্তানের প্রতি একটা টক্সিক প্যারেন্টিংয়ের বিষয় বছরের পর বছর এরকমভাবে লালন পালন করতে গিয়ে বৃদ্ধ বয়সে বাবা মাকে সেটার জন্য সাফারার হতে হয়। আমি মানে আমি আমার জীবনের একটা ঘটনা, আমার নিজের পার্সোনাল জীবনের কিছু ঘটনা আমি আপনাদের সাথে বলবো। বলার পরে আপনারাই নিজেরাই ডিসাইড করবেন যে আসলে এই যদি সিচুয়েশন হয় কোনো মানুষের, তাহলে তার করণীয় কী। প্রথমে বলে রাখি, আমার বাবা মা চাকরিজীবী। একদম 3.5 বছর বয়স থেকেই আমার মা বাবা তাদের চাকরি কন্টিনিউ করার কারণে আমাকে আসলে বাড়িতে দেখে রাখার জন্য কাউকে রাখবে সেরকম সাপোর্ট তৈরি করতে পারেনি, যার কারণে আমাদের নিজেদের মতো করেই নিজেদের বড় হতে হয়েছে। আমরা 2 বোন, হ্যাঁ আমরা 2 বোন, আমাদের নিজেদের মতো করেই বড় হতে হয়েছে। তো ওইভাবেই দেখা যাচ্ছে পারিপার্শ্বিক সব কিছুতে কোনোদিন মার স্কুলে বাবার স্কুলে এইভাবে গিয়েই আমরা দেখা যাচ্ছে বছর পর বছর পার করেছি। কখনো কখনো আমি 5 বছর বয়স থেকে আমাকে একাকেই বাড়িতে রাখা হতো এবং একা একাই সব কিছু নিজের খাওয়া দাওয়া গোসল নিজে যা যা আছে সব কিছুই করতাম। এভাবেই আমরা বছর পর বছর বড় হয়েছি এবং আমরা এখন বলতে পারেন যে সেটেলড, বিয়ে শাদী করে সংসার ধর্ম করছি, চাকরি বাকরি করছি। আমার বোন ডাক্তার, আমি একজন নিউট্রিশনিস্ট। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন আমাদের প্যারেন্টিংয়ের একটা কিছু ছোট ছোট কিছু ক্লিপ আমি আপনাদেরকে বলি। সব তো আসলে ভিডিওতে বলা সম্ভব না, ছোট ছোট বিষয়গুলোই তুলে ধরছি। আমার বোন সবসময়ের জন্যই থাকে না যে টপ লেভেলের কিছু স্টুডেন্ট, সব কিছুতেই ফার্স্ট, থানা ফার্স্ট, A+ এরকম কিছু। আমার বোন ক্লাস 3-তে একবার ক্লাসে ফার্স্ট হয়নি, এজন্য আমার বাবা আমার বোনকে আরেকবার ওই ক্লাসেই রেখে দিয়েছিল। মানে ক্লাস 3-তেই 2বার থাকতে হয়েছিল আমার বোনকে। আমার কথা যদি বলি, আমি আমার বোনের মতো এরকম সব কিছুতে টপার না। হ্যাঁ, থাকে না যে অ্যাভারেজ স্টুডেন্ট, 2nd 3rd 4th এরকম টাইপের, 2nd 3rd এরকম আর কি টাইপের। তো ওই থাকার কারণে আমার বাবা সবসময়ের জন্য মনে করতো বা আমার মা সবসময়ের জন্য মনে করতো আমার কোয়ালিটি আসলে ভালো না এবং আই এম গুড ফর নাথিং, আমাকে দিয়ে আসলে ভালো কিছু সম্ভব না। সেভাবেই তারা গেঁথে নিয়েছিল এবং আমাকে ওইভাবেই বাড়িতে ট্রিট করা হতো, আই এম গুড ফর নাথিং। সো দেখা যাচ্ছে যে আমি যখন ভার্সিটিতে চান্স পেলাম, অ্যাকচুয়ালি আমার বাবার ইচ্ছা ছিল আমি মেডিকেলে পড়ি, বাট আমার মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল না। বাবার ইচ্ছা রাখার কারণে আমি মেডিকেলে প্রথমবার পরীক্ষা দিই এবং প্রথমবারেই আমি ভার্সিটিগুলোতেও পরীক্ষা দিই। তো তাতে করে দেখা যাচ্ছে যে আমার যখন চান্স হয়ে যায়, তো আমি যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো সেই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার কারণে আমার মা লজ্জাতে মানুষকে বলতে পারতো না যে আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো দ্বিতীয় বছর যখন আমার মার কলিগ ছেলেমেয়েরা চান্স পেল না, তখন অ্যাকচুয়ালি আমার মা প্রকাশ করে যে আমি ওই ইউনিভার্সিটিতেই পড়ি। এখন আরও এর আগের একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে এখন যেমন গুচ্ছ পরীক্ষা হয়, আমাদের সময় কিন্তু এরকম গুচ্ছ পরীক্ষা সিস্টেম ছিল না। আমাদের সময় হচ্ছে কি হতো, প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হতো। আমার বাবা পকেট থেকে টাকা বের করে সব জায়গায় ফর্ম কেনার জন্য আমাকে টেলিটক সিম কিনে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে, কিন্তু ওখানে পরীক্ষা দিতে যাওয়ার জন্য কে আমাকে সাথে নিয়ে যাবে এইটা আমার বাবা সেট করে দেয়নি। একটা ছেলে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর বন্ধু বান্ধবের সাথে যেখানে খুশি সেখানে পরীক্ষা দিতে চলে যেতে পারে, একটা মেয়ে কি তাই পারে? এখন আমার সাথে নিয়ে যাবে কি? আমার বাবা সবসময়ের জন্য আমাকে একটা কাজই করতো, এই নে টাকা, তুই তোর মতো যা পারিস তাই কর, আমাকে লাগাস না। আমার বাবার সারা জীবন ছোটবেলা থেকে এখনো পর্যন্ত একটাই কথা, এই নে টাকা, তুই যেখানে যা পারিস যেভাবে যা পারিস তুই করে নে, আমাকে লাগাস না। বিষয়টা এমন। তো ওইভাবেই আর কি শেষ করেছি। মানে থাকে না যে ওইভাবেই নিজেদের মতো করে যা পেরেছি শেষ করেছি। টাকার অভাব ছিল না, বাবা মা দুজনেই চাকরিজীবী, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, দাদারও অনেক কিছু আছে, টাকার অভাব হয়নি, বাট মানুষের অভাব সারা জীবনে ছিল। ওইভাবে ধরেন পড়াশুনো শেষ করেছি, চাকরি বাকরি করেছি, দেশের বাইরে এসেছি। এখনও পর্যন্ত আমাকে অনেকেই বলেন যে আপনি দেশে আসবেন কবে? আমি যে দেশে যাব, দেশে কার কাছে যাব? আমার বাড়িতে গেলে ওই ছোটোবেলায় যেমন একা একা বাড়ি পাহারা দিতাম, আমাকে এখনও বাড়িতে গেলে, আমি 2 বছর আগে বাড়িতে গিয়েছিলাম, দেশে গিয়েছিলাম, সেখানে গিয়েও আমাকে একাকেই বাড়ি পাহারা দিতে হয়। হ্যাঁ,
ইভেন আমি যেদিন আসি সেদিন পর্যন্ত আমার মার ওই দিন মনে হয় আরও একটি ইমার্জেন্সি কিছু কাজ টাজ ছিল, আমার মার আসতে আসতে প্রায় 4টা 4:30 বেজে গিয়েছিল, অথচ সন্ধ্যায় আমি বাড়ি থেকে বের হব, আমার এয়ারপোর্টে মানে রাতের বেলা আমার মানে মধ্যরাতে আমার ফ্লাইট ছিল। তো বিষয়টা এমন যে আপনারা যখন বলেন আপনি বাড়ি আসবেন কবে, আমি বাড়িতে গিয়ে ওই একা একা আমার সাথে গল্প করার জন্য, আমার সাথে বসে আমাকে সময় দেওয়ার জন্য ওই মানুষটার বড়ই অভাব। তার থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, ফিজিক্যালি না, ভার্চুয়ালি মানে ফোনে কথা বলার জন্য আমাকে প্রত্যেক দিন এখনো পর্যন্ত ক্যালকুলেট করতে হয় আমি কখন আমার বাড়ির লোককে ফোন দিতে পারবো। নির্দিষ্ট কিছু সময় ছাড়া আমি আমার বাড়ির লোক বলতে কিন্তু শুধু মা আর বাবা, হ্যাঁ, আমার বোন বজি বলে, আমার বোনেরও বিয়ে হয়ে গেছে, তারও বাচ্চা হয়ে গেছে, সে একজন ডাক্তার। তো বাড়িতে মা আর বাবা তাদের সাথে কথা বলার জন্য আমাকে শিডিউল নিতে হয়। মাঝে মাঝে আমি এটা বলতে বাধ্য হই যে প্রেসিডেন্টের সাথে কথা বলার জন্য হয়তো এত অপেক্ষা করতে হয় না যতটা না আমার বাবা মার সাথে কথা বলার জন্য করতে হয়। আমি জাস্ট গত মাসের একটা কথা বলি, আমার বাবার সাথে আমার একটা দরকারে কথা বলতে হবে, তার জন্য মনে হয় 15 থেকে 20 দিন আমাকে অপেক্ষা করতে হয়েছে যে বাবা কখন বাসায় থাকবে আমি তখন কথা বলবো। আমার বাবা হচ্ছে কি মানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না, ব্যবহার করে, সে তার নিজের ব্যক্তিগত কাজের জন্য করে, বাদবাকি সময় সে বাটন ফোন নিয়েই বাইরে চলাচল করে। তার এই কথা যাতে না বলতে পারে আমি তাকে অ্যান্ড্রয়েড ফোন পর্যন্ত কিনে দিয়েছি। এখন বলতে পারেন আমি আমার কেচ্ছা কাহিনী সব কিছু তুলে ধরছি, বিষয়টা এমন বলছি না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে বাবা মার সময়ের কত দাম, একটা সন্তানের জন্য একটা বাবা মার সময়ের কতটা দাম আমি ঠিক এটাই বোঝাচ্ছি। এখন আমার বাবা মার কথা একটাই যে তখন যদি আমরা চাকরি না করতাম, আমরা যদি সেভাবে ফিনান্সিয়াল সাপোর্ট না দিতাম, তোমরা এই পর্যন্ত আসতে পারতে না। মানুষের জীবনে টাকার মূল্য অনেক, হ্যাঁ মানুষের জীবনে টাকার মূল্য অনেক, কিন্তু সন্তানের জীবনে বাবা মার সময়ের মূল্য অনেক। এখন আমার বাবার যখন মানে দায়িত্ব পালনের দরকার হয়েছিল সবসময় টাকা বের করে দিয়েছে। এখন আমি আমার বোন তো আমার দেশেই থাকে, কিন্তু সেও বছরে একবারই বাড়ি যায়, কারণ তার ক্ষেত্রেও একই অবস্থা। আমার মা বাবার অ্যানিভার্সারিতে আমার বোন দেশে গিয়েছে, মানে বাড়িতে গিয়েছিল, তাতেও আমার মা যে রাত জেগে তার সাথে গল্প করবে, একটু সময় দিবে, এক্সট্রা সময় দিবে, সে সুযোগ আমার মার পক্ষে ছিল না। ইভেন একই অবস্থা আমার বোনের FCPS পরীক্ষা হলো গত সপ্তাহে, গত দিন আর কি। তো FCPS বাচ্চা নিয়ে আর কি পরীক্ষা দেওয়ার জন্য তো অনেক প্রস্তুতির দরকার হয়ে থাকে, অনেক পড়াশোনার দরকার হয়ে থাকে। বাড়িতে কয়টা দিন আমার বাবা মার কাছে রাখবে তার বাচ্চাকে, সেই রাখার জন্য আসলে এতটা সময়ও আমার বাবা মার কাছে অ্যাকচুয়ালি নেই। এখন কথাটা হচ্ছে যে আমার বাবা মা এখন পর্যন্ত নিজেদের কাজ সবকিছু করতে পারে। 10 বছর পরে আমার বাবা মা যেমন আমাদেরকে টাকা বের করে দিয়েছিল, এই নে টাকা তোরা যা পারিস কর, আমরা 2 বোন যদি বৃদ্ধকালে তাদেরকে টাকা দেখিয়ে দিই, সময় না দিই, তাহলে আসলে সমস্যা মানে অপরাধ বা দোষটা অ্যাকচুয়ালি কার হবে? আপনারা যা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সনাতনী, আমি কিন্তু কোনো মূর্তি পূজা করি না।